আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 26 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়। অধ্যায়টির নাম কি? আর্থিক বিবরণী। খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো আজকে আমি এই অধ্যায়ের 6 নাম্বার পর্ব, মানে আজকের ক্লাসটা হচ্ছে 6 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব সৃজনশীল প্রশ্ন। তোমরা জানো যে এই অধ্যায়টি তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এটাকে অবহেলা করার কোনো সুযোগ কি আছে? মনে হয় নাই। তো এই অধ্যায়টা নিয়ে অবহেলা করা যাবে না। তো আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আজকে আমরা এই আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্রুত আমাকে জানাবা যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা। কেমন? একটু দ্রুত আমাকে বিষয়টা জানাবা। তো আজকে আমরা কি আলোচনা করব বলো? আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 24। ওকে, আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 24। একটু দ্রুত আমাকে জানাও যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা। যারা যারা ক্লাসে আসছো তোমরা বাকিদেরকে একটু মেনশন দিয়ে দিবা এবং গ্রুপে সবাইকে বলবা জয়েন করার জন্য। কেমন? দেখি কারা কারা ক্লাসে আছেন, একটি লাইক দিয়ে জানিয়ে দিবেন যে আপনি ক্লাসে আছেন। আর আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 24। দিনাজপুর বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24। আপনারা যদি বলেন তাহলে আমি এখনই শুরু করে দিব। দিনাজপুর বোর্ড 24। আবারও বলতেছি, দিনাজপুর বোর্ড 24। আমরা সবাই সবার জায়গা থেকে একটু দ্রুত জয়েন করি এবং বাকি যারা এখনো জয়েন করে নাই তাদেরকে আমরা একটু মেনশন দিয়ে দিই যেন সবাই একটু দ্রুত জয়েন করে। কেমন? দেখো, দিনাজপুর বোর্ড 24 একটা রেওয়া মিল দেওয়া আছে। এটা একটা রেওয়া মিল। আর এই রেওয়া মিলের এন্ট্রিগুলো আমরা কয়বার ব্যবহার করব জানো? এই রেওয়া মিলের এন্ট্রিগুলো আমরা একবার ব্যবহার করব। কয়বার ব্যবহার করব? একবার। আমাকে একটু কমেন্ট করে জানাবা যে রেওয়া মিলের এন্ট্রিগুলো আমরা কয়বার ব্যবহার করব। রেওয়া মিলের এন্ট্রিগুলো আমরা কয়বার ব্যবহার করব ওইটা আমাকে একটু কমেন্ট করে জানাবা। আমরা রেওয়া মিলের এন্ট্রিগুলো কয়বার ব্যবহার করব ওইটা আমাকে একটু কমেন্ট করে জানাবা। এবার আসো, রেওয়া মিলের পরে যে সমন্বয়ের এন্ট্রিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সমন্বয়ের এন্ট্রিগুলো
দুইবার করে বসবে। সমন্বয়ের এন্ট্রিগুলো কয়বার বসবে? দুইবার। এই জায়গাটুকু যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে কিন্তু ঝামেলা। রেও মিলের এন্ট্রিগুলো একবার বসবে, সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার বসবে। ওকে ফাইন। এবার দেখো সমন্বয়ের এন্ট্রিগুলো কি কি আছে। সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা। ওকে। বিনামূল্যে পণ্য বিতরণ 3,500 টাকা। এই যে বিনামূল্যে পণ্য বিতরণ, এটা কিন্তু দুই জায়গায় বসবে। বিনামূল্যে পণ্য বিতরণ এটা কোন দুই জায়গায় বসবে? একবার এটা বিজ্ঞাপনের সাথে যাবে, আরেকবার এটা ক্রয়ের সাথে যাবে। কারণ বিনামূল্যে পণ্য বিতরণ করছি, আমার বিজ্ঞাপনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আর অপর দিক দিয়ে আমি যেহেতু পণ্য বিতরণ করছি তাহলে আমার প্রতিষ্ঠানে ক্রয়ের পরিমাণ কিন্তু কমে গেছে। কেমন? ওকে ফাইন। দেখি কারা কারা ক্লাসে আছো একটু জানিয়ে দিবা। অলিখিত বিক্রয় 10,000 টাকা। অলিখিত বিক্রয় মানে কি? ধারী বিক্রয়। অলিখিত বিক্রয় মানে কি? ধারী বিক্রয়। হ্যাঁ, অলিখিত বিক্রয় মানে হচ্ছে ধারী বিক্রয়। অলিখিত বিক্রয় মানে হচ্ছে ধারী বিক্রয়। আমরা ধারী বিক্রয় করছি, এটাও দুই জায়গায় যাবে। একবার বিক্রয়ের সাথে যাবে, আরেকবার দেনাদারের সাথে যাবে। এই যে দেনাদার আর বিক্রয়, এটাকে জাবেদা যদি করি আমরা, তাহলে জাবেদারে কি দাঁড়াইত? দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাই একবার দেনাদারের সাথে যাবে, আরেকবার বিক্রয়ের সাথে যাবে। একবার দেনাদারের সাথে যাবে, আরেকবার এটা কার সাথে যাবে? বিক্রয়ের সাথে যাবে। ওকে ফাইন। তারপরে ব্যবসায়ের প্রয়োজনে নগদ 40,000 টাকা মূলধন হিসেবে আনয়ন করছে। তাহলে একবার এটা নগদের সাথে যাবে, কারণ ব্যবসার নগদ টাকার পরিমাণ বাড়ছে। যদি জাবেদা করতাম তাহলে জাবেদার হয়তো নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তার মানে একবার আমার নগদের সাথে যাবে, আরেকবার আমার কার সাথে যাবে? মূলধনের সাথে যাবে। বলো তো এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? সমন্বয়ের এন্ট্রিগুলো বুঝতে পারছি কিনা আমরা? একটু আমাকে জানাবা। সমন্বয়ের এন্ট্রিগুলো আমরা বুঝতে পারছি কিনা একটু আমাকে জানাবা প্লিজ। এবার ক নাম্বার প্রশ্ন বলছে ঋণের সুদ নির্ণয় করো। কার সুদ? ঋণের সুদ নির্ণয় করতে বলছে। এই যে আমি তোমাদেরকে গত ক্লাসে একটা কথা বলেছিলাম, এই জায়গায় যারা আছো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আমি গত ক্লাসে তোমাকে বলেছিলাম যে ঋণ, বিনিয়োগ, ব্যাংক জমা অতিরিক্ত, প্রদেয় নোট, এই জিনিসগুলোর সাথে যদি পার্সেন্ট থাকে, এই যে পার্সেন্ট থাকে, তাহলে তাদের উপরে কি ধরতে হবে? সুদ ধরতে হবে। আর এই সুদটা আমাদের জন্য কি থাকবে? বকেয়া থাকবে। এটা কয় জায়গায় বসবে? দুই জায়গায় বসবে, কারণ এটা সমন্বয়ের এন্ট্রি। তাহলে দেখো এই জায়গায় ঋণের সাথে কিন্তু একটা পার্সেন্ট আছে, যে 5% ঋণ। ঋণ কত? 20,000 টাকা। কয় পার্সেন্ট? 5%। এবার আমি যেই জায়গা থেকে ঋণটা নিয়েছি, কত তারিখে? 30 তারিখে। কোন মাস? 4 মাসের 30 তারিখে। তাহলে 4 মাসের সুদ আমার দেওয়া লাগবে না, আমার দেওয়া লাগবে 5 মাস থেকে। তাহলে এই যে 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে আমি সুদ দিব কয় মাসের? 8 মাসের সুদ দিব নাকি? এবার দেখেন তাহলে আমি সুদটা কিভাবে বাইর করব। এই যে দেখেন আমরা সুদটা কিভাবে বাইর করব, সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এই যে দেখেন আমরা ঋণের সুদ বাইর করব, তাহলে আমরা এই জায়গায় লিখব ঋণের সুদ। ঋণ হচ্ছে 20,000 টাকা। কয় হাজার টাকা? 20,000 টাকা। কয় পার্সেন্ট? 5%। 20,000 টাকার 5% মানে কত? 1,000 টাকা। এবার এই 1,000 টাকাকে আমি 8 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করব। তাহলে ক্যালকুলেশন করে বলেন কত আসে? ক্যালকুলেশন করে বলেন কত আসে? ক্যালকুলেশন করে বলেন আমার কত টাকা আসবে? কেন আমি 8 দিয়ে গুণ করব? কারণ আমি ঋণটা নিয়েছি, তারিখ হচ্ছে 30, মাস হচ্ছে 4। তার মানে 4 মাসের সুদ আমার দেওয়া লাগবে না। যদি 4-এর 1 থাকতো তাহলে আমাকে 4 মাসের সুদ দিতে হইতো। এই জায়গায় 4 মাসের 30, তার মানে 4 মাস শেষ। এই জায়গায় 4 মাসের সুদ আমার দিতে হবে না। তাহলে আমার কত টাকা সুদ দিতে হবে? এই যে দেখেন কত টাকা সুদ দিতে হবে, এটা হচ্ছে বোঝার বিষয়। এই 20,000 টাকাকে 5% করবো আমরা। 5% করার পর যেটা আসবে ওই টাকাটাকে 8 দিয়ে গুণ করব। কেন? এই যে 4 তো দেওয়া লাগবে না, 5-এর থেকে গুণ। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 8 মাসের। তাহলে কত আসবে বলো? তোমরা কি কমেন্ট করে একটু জানাতে পারো নাই?
একজনে কমেন্ট করছে, আর বাকিদের কাছে কি মোবাইল নেই? তাহলে এই যে এইটা হচ্ছে আমার ঋণের সুদ। দশমিকের পরে ইয়া থাকার কারণে আমি এক বাড়িয়ে নিয়েছি। তাহলে এটাই হচ্ছে আমাদের ঋণের সুদ। বলো ক নম্বর প্রশ্নটা কি বুঝতে পারছো নাকি পারো নাই? ক নম্বর প্রশ্নটা কি বুঝতে পারছো নাকি পারো নাই? ক নম্বর প্রশ্ন কি বুঝতে পারছো নাকি পারো নাই? ক নম্বর প্রশ্নটা কি বুঝতে পারছো নাকি পারো নাই? ক নম্বর প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? আমাকে একটু জানাবা। ক নম্বর প্রশ্ন ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? ক নম্বর প্রশ্ন ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? ক নম্বর প্রশ্ন কি ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? একটু জানাবেন। ক নম্বর প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? একটু জানাবেন। ক নম্বর প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছেন নাকি হন নাই? একটু জানাবেন যে স্যার আমি ক্লিয়ার অথবা ক্লিয়ার না। সবাই কি বুঝতে পারছেন? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান। আসেন খ নম্বর প্রশ্ন দেখে নেই কি বলছে। খ নম্বর প্রশ্নটা একটু দেখব। মোট মুনাফা 17,500 টাকা ধরে প্রতিষ্ঠানের নেট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। মানে মোট মুনাফা তারা দিয়ে দিছে, আমাদেরকে নেট মুনাফা বাহির করতে বলছে। নেট মুনাফা, তো মোট মুনাফা থেকে আমি নেট মুনাফা বাহির করার আগে আমাকে বাহির করতে হবে পরিচালন মুনাফা। কি মুনাফা? পরিচালন মুনাফা। তো চলেন আমরা পরিচালন মুনাফা বাহির করার জন্য একটা ছক তৈরি করে নিই। খেয়াল করবেন, মোট মুনাফা তারা দিয়ে দিছে, তাহলে প্রথমে মোট মুনাফা থেকে আমি বাইর করব পরিচালন মুনাফা। কি মুনাফা? পরিচালন মুনাফা। তাহলে দেখেন আমরা ছকটা তৈরি করি। বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। ছকটা আঁকবেন সুন্দর করে, তারপর এটাকে ফিল আপ করবেন। বিবরণ টাকা টাকা টাকা, এইভাবে আমরা গড়টা ফিল আপ করবো। করার পরে তারা যে মোট মুনাফাটা দিয়েছে ওই মোট মুনাফাটা আমি এই জায়গায় লিখব। কেমন? আমরা কষ্ট করে আর মোট মুনাফা বাহির করব না, আমরা কষ্ট করে কিন্তু আর মোট মুনাফা বাহির করব না। 17,500, তাহলে এই জায়গায় আমরা লিখবো 17,500। এবার এই মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয়। এই মোট মুনাফা থেকে আমি বাদ দিব কি? পরিচালন ব্যয়। তাহলে আমরা এই জায়গায় লিখবো বাদ পরিচালন ব্যয়। বাদ পরিচালন ব্যয়। এই যে দেখেন লিখলাম বাদ পরিচালন ব্যয়। এবার পরিচালন ব্যয়গুলো কি কি আছে? পরিচালন ব্যয়গুলো কি কি আছে আপনি একটু প্রশ্নের দিকে লক্ষ্য করেন। পরিচালন ব্যয়গুলো কি কি? ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে ব্যয়গুলোর প্রয়োজন, যেটাকে আমরা পরোক্ষ ব্যয় বলি। যেমন এই জায়গায় কি কি আছে? মজুরি না, মজুরি পরিচালন ব্যয় না। মজুরি কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ ব্যয়, এটা আসবে না। আসবে কি? মণিহারি খরচ, এই যে 7,000 টাকা। সাধারণ খরচ 8,000 টাকা, এই দুইটা আসবে এই জায়গায়। তাহলে 7,000 8,000 আমরা লিখে নিই। মণিহারি, হ্যাঁ নাকি, এই দুইটা আমরা লিখে নিব। এই যে দেখেন আমরা লিখে নিব মণিহারি 7,000 টাকা, সাধারণ খরচ 8,000 টাকা, সাধারণ খরচ 8,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? তারপরে আসবে বিজ্ঞাপন আছে কিনা দেখবা। বিজ্ঞাপন, এই যে দেখো সাধারণ খরচের পরে ব্যাংক জমা আসবে না, 5% ঋণ এটাও আসবে না। ভাড়া আসবে, এই যে দেখো ভাড়া 4/3 এটার মানে কি? এটার মানে কি বুঝো? এই যে ভাড়া লিখে 4/3 দেওয়া, যে এটার মানে হচ্ছে ভাড়াটা দেওয়া লাগবে 4 অংশ, আর উপরে যেটা দেওয়া আছে এটার মানে আমি প্রদান করেছি। উপরে যেই সংখ্যাটা এটার মানে হচ্ছে এতটুকু ভাড়া আমি প্রদান করেছি। তাহলে এই যে দেখো ভাড়া বাবদ দেওয়া আছে কত? 21,000 টাকা। তার মানে এই 21,000 টাকা কয় মাসের, আরে কয় অংশ? এই যে দেখো ভাড়া 4/3 সমান সমান 21,000 টাকা। তার মানে হচ্ছে ভাড়াটা আমার দিতে হবে 4 ভাগ। এর ভিতরে আমি দিয়ে দিছি মনে করো 3 ভাগ। উপরে যেটা এটা মানে আমি দিয়ে দিছি। তাহলে বকে আছে কয় ভাগ? 1 ভাগ। তার মানে ভাড়া 1 অংশ বকে আছে। এবার এইটার মানে হচ্ছে এই 21,000 টাকা। তার মানে 21,000 টাকা হচ্ছে
এই 3 ভাগ সমান 21,000। বলে স্যার কেন? উপরে যেটা থাকবে এটার মানে হচ্ছে তুমি প্রদান করছো, দিয়েছো, তাহলে প্রত্যেক ভাগে কত করে পড়লো? এই 21,000 কে তুমি 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে প্রত্যেক ভাগে কত? 7,000 টাকা। তার মানে 1 ভাগ বকেয়া, 1 ভাগ মানে কয় হাজার? 7,000। তার মানে 7,000 টাকার ভাড়া বকেয়া আছে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে ভাড়া বকেয়া কয় ভাগ? 1 ভাগ নাকি? তাহলে আমরা এটা কিভাবে লিখবো? এই যে দেখো, ভাড়া হচ্ছে 21,000 টাকা। এবার তার সাথে 1 ভাগ বকেয়া আছে, সেটা আমরা যোগ করব। 1 ভাগ মানে 7,000 টাকা, যোগ করলে কত হবে? 28,000 টাকা হবে। এই যে দেখো, বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? যদি তোমাদের কোনো প্রশ্ন এই জায়গায় থাকে তাহলে আমাকে করতে পারো, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো প্লিজ, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো, কেমন? এবার আসো, ভাড়াটা গেল। এবার দেখবো আমরা আর কোনো খরচ আছে কিনা। নাই, পরিচালন খরচ নেই, তবে একটা খরচ আছে, সেটা কি? বিনামূল্যে পণ্য বিতরণ। ভাই বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি হয়? জাবেদা করো, বিজ্ঞাপন হিসাব ডেবিট। এই যে দেখছো, বিজ্ঞাপন হিসাব ডেবিট। তো বিজ্ঞাপনের সাথে এই বিনামূল্যে পণ্য বিতরণ কথাটা আমরা যোগ করতাম, কিন্তু বিজ্ঞাপন নিজেই তো রেওয়া মিলে নাই, যার কারণে বিনামূল্যে পণ্য বিতরণের টাকাটা বিজ্ঞাপন হিসাবে আমাকে পরিচালন ব্যয়ের ভিতরে বসিয়ে দিতে হবে, পরিচালন ব্যয়ের ভিতরে বসিয়ে দিতে হবে, কেমন? তাহলে আসো আমরা পরিচালন ব্যয়ের ভিতরে কি লিখবো? বিজ্ঞাপন খরচ কথাটা লিখবো। এই যে বিজ্ঞাপন, এটা রেও মিলে দেওয়া নাই, ওই সমন্বয়ে বিনামূল্যে পণ্য বিতরণ কথা আছে যে, ওইটার মানে হচ্ছে বিজ্ঞাপন। কত? 3,500 টাকা। তুমি চাইলে এই জায়গায় বিনামূল্যে পণ্য বিতরণ কথাটা লিখতে পারো। আর এটা আরেকবার আমরা কি করতাম? ক্রয় থেকে বাদ দিতাম। তো ক্রয় তো এই অঙ্কে ব্যবহার হয় নাই। কেন হয় নাই? কারণ মোট মুনাফা তারা নিজেরাই বাহির করে দিছে। যদি আমি মোট মুনাফা বাহির করতাম তখন কিন্তু ক্রয় ব্যবহার হইতো, তখন ক্রয় থেকে এই বিনামূল্যে পণ্য বিতরণটা বাদ দিতে হইতো। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? একজনে বলছো 5-এর 3 ভাগ হইলে কি করতাম? সহজ কথা, 5-এর 3 ভাগ হইলে কি করতাম? দেখো, 5-এর 3 ভাগ যদি হইতো তাহলে 2 ভাগ বকেয়া থাকতো। একদমই সহজ কথা। উপরে যেটা, এটা মানে তুমি প্রদান করছো। এই যে যদি এরকম থাকতো, তাই তো? এই যে যদি এরকম থাকতো, এই যে নিচের যেটা দেওয়া আছে এটার মানে তোমাকে এত ভাগ দিতে হবে, হবে মানে 5 ভাগ দিতে হবে। 3 দেওয়া আছে মানে 3 ভাগ তুমি দিয়েছো। তাহলে এই যে দেখো, 5 থেকে 3 বাদ দাও, তাহলে থাকবে কত? 2 ভাগ। তখন 2 ভাগ বকেয়া থাকতো। 1 ভাগে যদি 7,000 টাকা আসে, তখন 2 ভাগে কয় টাকা হইতো? 14,000 টাকা বকেয়া হইতো। এটাই হচ্ছে মূল কথা। আশা করি বুঝতে পারছো। তাহলে পরিচালন ব্যয়ের ভিতরে বসার মতন আর কোনো এন্ট্রি নাই। আমরা এবার পরিচালন ব্যয়ের টাকাগুলো যোগ করব। এই টাকাগুলো যোগ করলে কত হয় বলো? যারা ক্লাসে আসো একটু জানাবা বুঝতে পারছো কিনা। যোগ করো, 7,000, 8,000, তারপরে কত? 28,000, তারপরে 3,500, 46,500। দেখো তো আসে কিনা? 46,500। এই টাকাটা আমি মোট মুনাফা থেকে বাদ দিব। এই যে মোট মুনাফা, এই যে এটা। এবার আমি 17,500 বাদ দিব। বাদ দিলে আমার আসবে 29,000 টাকা। এই 29,000 টাকা কিন্তু আমার মাইনাসের আসছে। তাহলে আমি কিন্তু এই জায়গায় পরিচালন মুনাফা কথাটা লিখতে পারবো না। আমি এই জায়গায় লিখতে হবে পরিচালন ক্ষতি। কি লিখতে হবে? পরিচালন ক্ষতি। কারণ আমার কিন্তু মাইনাসের মান আসছে। আমাকে এই জায়গায় লিখতে হবে পরিচালন ক্ষতি। আমাকে এই জায়গায় লিখতে হবে কি? পরিচালন ক্ষতি। বলো তো বুঝতে পারছো কিনা? পরিচালন ক্ষতিটা বুঝতে পারছো কিনা বলো তো? পরিচালন ক্ষতিটা বুঝতে পারছো কিনা বলো? এবার এই জায়গায় যেটা আসছে পরিচালন ক্ষতি বা পরিচালন মুনাফা, যেটাই আসুক না কেন, এবার তার সাথে আমি যোগ করব অপরিচালন আয়। কি যোগ করব? অপরিচালন আয়। এবার অপরিচালন আয়ের ভিতরে কি কি বসবে? অপরিচালন আয়ের ভিতরে বসবে বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, উত্তোলনের সুদ, শিক্ষানবিশ সালামি, চালানি কারবারের মুনাফা, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত মুনাফা। একটা জিনিসও কিন্তু এই অঙ্কে দেওয়া নাই। অর্থাৎ এই জায়গায় অপরিচালন আয়ের কোনো এন্ট্রি বসবে না।
অপরিচালন আয়ের কোনো এন্ট্রি বসবে না। তাহলে আমি বসাবো কি আবার, যেহেতু অপরিচালন আয় নাই তাহলে আমি তার থেকে বাদ দিব অপরিচালন ব্যয়। কি বাদ দিব? অপরিচালন ব্যয়। এবার দেখবো অপরিচালন ব্যয় আছে কিনা। জি, একটা জিনিস আছে, অপরিচালন ব্যয়ের একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই যে ঋণের উপরে যে তুমি সুদ ধরছিলা, ওই ঋণের সুদ আমাদের জন্য অপরিচালন ব্যয়। ঋণের সুদ আমাদের জন্য অপরিচালন ব্যয় কত? 667 টাকা আসছিল। এটাই হচ্ছে আমাদের জন্য অপরিচালন ব্যয়, রাইট? বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এই জায়গায় লিখবো বাদ অপরিচালন ব্যয়, বাদ অপরিচালন বা অন্যান্য ব্যয়, একই কথা। অপরিচালন ব্যয় কত? এই যে এই টাকাটাও কিন্তু মাইনাস করতে হবে। তো দেখো এইটাও মাইনাসের, এটাও মাইনাসের, যেহেতু দুইটাই মাইনাসের আমরা কি করব, দুইটা যোগ করে দিব। যোগ করে যেটা আসবে 29,667, এটাকে মাইনাস দিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে আমার নিট মুনাফা না, নিট ক্ষতি। এটাই হবে আমার নিট ক্ষতি, এটাই হবে আমার নিট ক্ষতি। বলো নিট ক্ষতিটা বুঝতে পারছি কিনা? নিট ক্ষতি বুঝতে পারছি কিনা বলো? নিট ক্ষতি বুঝতে পারছি কিনা বলো? এবার বলো নিট ক্ষতিটা বুঝতে পারছো কিনা? নিট ক্ষতি বুঝতে পারছো কিনা বলো? তোমরা সবাই সবাই কমেন্ট করতে হবে, অন্ততপক্ষে আমার ক্লাসগুলোতে কমেন্ট করতে হবে প্লিজ। আগে বলো বুঝতে পারছো কিনা, বলো যে স্যার আমি বুঝতে পারছি। এমডি মিলন বুঝতে পারছো ভাই? বুঝতে পারছো কিনা জানাও। এইভাবে আমাদেরকে বিশদ আয় বিবরণীটা করতে হবে। এখন এই অঙ্কে মাইনাসের মান আসছে দেখে এটাকে আমি ক্ষতি ধরেছি, রাইট? বলো বুঝতে পারছো কিনা? ভাড়াটা আরেকবার বুঝাই দিব। ওকে ফাইন, দেখেন লাস্ট ওয়ান, সবাই অ্যাটেনশন। দেখেন ভাড়াটা আরেকবার, এই জায়গায় আপনাকে বুঝতে হবে কয়েকটা জিনিস, সে ভাড়াটা বুঝে নেই। ওকে ফাইন, দেখেন ভাড়া 4/3 অংশ 21,000 টাকা। ভাই 4/3 অংশ মানে কি? এটার মানে কি আগে বুঝেন। এটার মানেটা আগে না বুঝলে তাহলে অঙ্কটাই বুঝাইতে পারবো না। 4/3 অংশ মানে 4 মানে আপনাকে 4 ভাগ দিতে হবে। এটা হচ্ছে এই 4 ভাগ ভাড়া আপনাকে দিতে হবে। আর 3 দেওয়া আছে মানে কি? আপনি এতটুকু অংশ পরিশোধ করছেন, আপনি পরিশোধ করছেন 21,000 টাকা। এই 21,000 টাকা মানে হচ্ছে 3 ভাগ, বা দেওয়ার কথা ছিল কত? 4 ভাগ। নিচে যেটা থাকে এটা দেওয়ার কথা। তাহলে আমার দেওয়ার কথা 4 ভাগ, আমি দিছি কয় ভাগ? 3 ভাগ। তাহলে দেই নাই কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগ আমার জন্য কি আছে? বকে আছে। এই 1 ভাগ আমার জন্য কি আছে? বকে আছে। তাহলে প্রত্যেক ভাগে ভাড়া কত করে পড়লো? এই যে এই 21,000 টাকা মানে 3 ভাগ। তাহলে 1 ভাগে কত করে পড়ে? 3 দিয়ে ভাগ দেন, 7,000 টাকা। তার মানে এই 1 ভাগ বকে আছে। তো 1 ভাগ যদি 7,000 টাকা হয়, তার মানে ভাড়া কয় টাকা বকেয়া? 7,000 টাকা বকেয়া। ভাড়া কয় টাকা বকেয়া? 7,000 টাকা বকেয়া। বলেন বুঝতে পারছেন কিনা? যে প্রশ্ন করছিলেন ভাড়াটা আরেকবার আমি বুঝাই দিছি, এবার বলেন। গ নম্বর প্রশ্ন, মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। মোট সম্পদ, শুধুমাত্র মোট সম্পদের পরিমাণ বাইর করতে বলছে, আর কিচ্ছু না। আমরা জানি যে আর্থিক অবস্থার বিবরণীতে দুইটা পাশ, এই যে এ সমান সমান এল প্লাস ও, এই জায়গায় দুইটা পাশ। এই পাশটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে দায় মালিকানা সত্ত্ব, আর এটা হচ্ছে বাম পাশ। হ্যাঁ, এই বাম পাশে কি আছে? সম্পদ। এই বাম পাশটা আমাদেরকে বাইর করতে বলছে, শুধু সম্পদের পরিমাণ বাইর করতে বলছে। যে ভাই আমাকে প্রশ্ন করছিলেন ভাড়া নিয়ে, আপনি কি বুঝতে পারছেন? যে ভাই আমাকে ভাড়া নিয়ে প্রশ্ন করছেন, আপনি কি বুঝতে পারছেন? এবার আসেন আমরা এবার মোট সম্পদটা বাইর করব, শুধু, আর কিচ্ছু না। শুধু সম্পদের পাশটা আমরা বাইর করব, আর কোনো কিছু না। তাহলে আমরা একটা ছক তৈরি করে নিব। বিবরণ টাকা টাকা। ওকে, এবার মোট সম্পদের পরিমাণ বাইর করব, রাইট? আমরা ছকটা তৈরি করে ফেললাম। বিবরণ
টাকা টাকা টাকা। তো তোমরা পরীক্ষার হলে এইভাবে আবার দিও না, কিন্তু এই যে এটা আবার দিও না, এটা আবার টাকা টাকা লেখো। তুমি বলতে পারো যে স্যার আপনি বলছেন তাই আমিও পরীক্ষার হলে দিয়ে আসছি, কারণ আমরা তো আপনাদেরকে অনুসরণ করি, তাই আপনি দাগ দিচ্ছেন মানে আমিও দাগ দিয়ে আসছি। না, আমি তো তোমাকে বোঝানোর জন্য তাড়াহুড়া করতেছি, মানে সময়টা বাঁচানোর জন্য। পরীক্ষায় যদি তুমি আবার এই কাজটা করো তাহলে কিন্তু তুমি নাম্বার খুব ভালো পাবা, হ্যাঁ, মানে সঠিক অঙ্কটাও ভুল হয়ে যাবে। এজন্য খেয়াল করবা আমি এটা দিয়েছি, হ্যাঁ। ওকে, এবার মোট সম্পদ আমরা এই জায়গায় হেডলাইন করব, যেহেতু মোট সম্পদ বাইর করতে বলছে। মোট সম্পদ, এই মোট সম্পদের ভিতরে প্রথমে আসবে চলতি সম্পদ। মোট সম্পদের ভিতরে প্রথমে আসবে কি সম্পদ? চলতি সম্পদ। এবার বলেন তো এই অঙ্কের চলতি সম্পদগুলো আসেনি? আছে। যেমন সমাপনী মজুদ পণ্য, এটা আমাদের জন্য চলতি সম্পদ। সমজুদ মানে সমাপনী মজুদ, আমি সংক্ষেপে লিখলাম, তোমরাও পরীক্ষার হলে সংক্ষেপে লিখবা না। সমাপনী মজুদ, আসেন সমাপনী মজুদ কয় টাকা আমরা একটু দেখে নিই। সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা। সমাপনী মজুদ পণ্য কত? 20,000 টাকা। এটা আমাদের জন্য চলতি সম্পদ। কেমন? তাহলে আমরা এই জায়গায় লিখবো, এই যে। ওকে, সমাপনী মজুদ আমরা লিখে ফেললাম। তারপরে আর কি বসবে বলো তো তোমরা? তারপরে আর কি বসবে বলো বলো? সমাপনী মজুদের পরে তারপরে দেখো এই যে প্রাপ্য হিসাব 48,000 টাকা, এটা আমার জন্য চলতি সম্পদ। প্রাপ্য হিসাব মানে দেনাদার, তাহলে লিখে ফেলে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব 48,000 টাকা। তার সাথে যোগ করবো ওই যে অলিখিত বিক্রয় বা বাকিতে বিক্রয় করছি ওইটা। অলিখিত বিক্রয়। এবার আসেন অলিখিত বিক্রয় কয় টাকা একটু দেখে নিবেন। অলিখিত বিক্রয় কত? 10,000 টাকা। তাহলে সেটা যোগ করে দিবেন, কারণ অলিখিত বিক্রয় কিন্তু প্রাপ্য হিসাবের পরিমাণকে বৃদ্ধি করে। বলেন বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথাটা কি? বুঝতে পারছেন? একটু কমেন্টের মাধ্যমে জানানো যায়। এবার দেখেন, এবার তারপরে আর কি আসবে দেখেন, প্রাপ্য হিসাব লিখছি আমি, তাই না? আচ্ছা, তারপরে আসেন আর কি বসাবো আমরা একটু লক্ষ্য করি। তারপরে বসবে ব্যাংক জমা, এই যে ব্যাংক জমা 5,000। এরপরে নগদ আসবে ব্যাংক জমা, লিখেন ব্যাংক জমা 5,000। ব্যাংক জমা 5,000। তারপরে নগদ, নগদ 20,000 আমরা এই জায়গায় লিখবো। এই নগদের সাথে সমন্বয়ে কিন্তু একটা কথা আছে, মালিক অতিরিক্ত কিন্তু নগদ টাকা দিয়েছিল আমাদেরকে, অতিরিক্ত, এই যে সমন্বয়ের দিকে নগদ 20,000। এবার মালিক এই যে ব্যবসায়ের প্রয়োজনে আরো 40,000 টাকা মূলধন আনছে। তো মালিক যে নগদ 40,000 টাকা মূলধন আনছে, তো এটা কিন্তু দুইটা এন্ট্রিকে প্রভাবিত করছে। একটা হচ্ছে নগদ টাকাকে বৃদ্ধি করছে, অপর দিক দিয়ে মূলধনের পরিমাণকে বৃদ্ধি করছে। তো মূলধন তো আমাদের এই জায়গায় কোনো কাজে লাগতেছে না, কিন্তু আমরা নগদের সাথে এটা যোগ করে দিব 40,000 টাকা। কেমন? তাহলে চলেন যোগ অতিরিক্ত মূলধন, এটাকে লিখতে হবে যোগ অতিরিক্ত মূলধন দিয়ে, এই যে যোগ অতিরিক্ত মূলধন। কারণ মালিক যা দেয় তাকে আমরা কি নামে লিখি? মূলধন নামে লিখি। বলেন বুঝতে পারছেন কিনা? এগুলোই হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ, এগুলোই হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ, এগুলোই হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ, এগুলোই হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। কেমন? এগুলোই হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। এবার এগুলো যোগ করে দেন। বলেন চলতি সম্পদটা কি বুঝতে পারছেন? 20,000। প্রথমে কত? 20,000 যোগ করেন 58,000। কত? 58,000 যোগ করবেন 5,000 যোগ করবেন 60,000, তাহলে আসবে 1,43,000 টাকা। 1,43,000 টাকা। ওকে,
এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। তারপরে আমরা এই জায়গায় লিখব দীর্ঘমেয়াদী সম্পদ। তো এই অঙ্কে না দীর্ঘমেয়াদী সম্পদ নাই, যেহেতু দীর্ঘমেয়াদী সম্পদ নাই এই জন্য আমরা তারপরে যোগ করব কি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ একটা আছে, সেটা হচ্ছে আসবাবপত্র। স্থায়ী সম্পদ একটা আছে, সেটা কি আসবাবপত্র। দেখেন আসবাবপত্র কয় টাকা বলেন, বলেন তো আসবাবপত্র কয় টাকা আপনারা, দেখি আপনাদের কাছে প্রশ্ন আছে। এই যে দেখেন আসবাবপত্র 50,000 টাকা। আসবাবপত্র কয় টাকা? 50,000 টাকা। তাহলে আমরা একটা যেহেতু আমরা এই জায়গায় লিখে ফেলবো। এবার তারপরে আমরা দেখব অলিক সম্পদ আছে কিনা। না, এই অঙ্কে আর কোনো সম্পদ নাই, তাহলে আমরা এই দুইটা যোগ করব। যোগ করলে আসবে 1,93,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের মোট সম্পদ, এটাই হচ্ছে আমাদের মোট সম্পদ। বলেন বুঝতে পারছেন কিনা? এবার আমাকে একটু জানাবেন যে আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন কিনা। বলেন বলেন বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, প্লিজ জানাবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বলেন। আমার মনে হয় আপনারা ক্লাসে নেই, আমার মনে হয় আপনারা ক্লাসে নেই। যদি ক্লাসে থাকতেন তাহলে অবশ্যই বলেন বুঝতে পারছেন? আচ্ছা, দিনাজপুর বুট 24-এর পরে আমরা চলে যাই। এই জায়গায় দেখেন আরেকটা অঙ্ক আছে, বরিশাল বুট 24। আসেন আমরা এই বরিশাল বুট 24টা করব। সবাই বাইর করেন বরিশাল বুট 24, সবাই একটু বাইর করবেন বরিশাল বুট 24, দ্রুত বাইর করবেন। উদ্দীপকের নাম কি? মায়া ট্রেডার্স। বরিশাল বুট 24, মায়া ট্রেডার্স। একটু আমরা দ্রুত বাইর করব প্লিজ, মায়া ট্রেডার্স। হ্যাঁ, বরিশাল বুট 24। আসেন সমন্বয়ের এন্ট্রিগুলোর দিকে আমরা একটু লক্ষ্য করব, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয়ের এন্ট্রিগুলো। কেমন? এই জায়গায় দেখেন সমাপনী মজুদ পণ্যের পরিমাণ 20,000 টাকা, মজুরির বকে আছে 1,000 টাকা, যন্ত্রপাতির উপরে 10% হারে অবশ্যই ধার্য করতে হবে, বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা, মোট বিজ্ঞাপন খরচের 2/3 অংশ, 2/3, এটার মানে হচ্ছে এই যে সরি 3/2 অংশ, 3/2 অংশ বিলম্বিত করতে হবে। বিলম্বিত মানে বিজ্ঞাপনের যে টাকাটা ভবিষ্যতে ব্যবহার করব ওইটা। ক নম্বর প্রশ্ন বলছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বাইর করো। মানে বিলম্বিত বিজ্ঞাপন মানে কি? বিলম্বিত বিজ্ঞাপন মানে হচ্ছে বিজ্ঞাপনের যে টাকাটা আমি ভবিষ্যতে ব্যবহার করব। কিভাবে বাইর করব? এই যে দেখেন, খেয়াল করবেন, একটু বুঝার চেষ্টাও করবেন। ওকে, বিবরণ টাকা টাকা, ঘরটা ফিল আপ করে নিব আমরা। বিবরণ টাকা টাকা। এবার প্রথমে রেওয়া মিলে যে বিজ্ঞাপনটা দেওয়া আছে ওই বিজ্ঞাপনটা আমি এই জায়গায় লিখব। এটা রেওয়া মিলে যে বিজ্ঞাপনটা দেওয়া আছে প্রথমে আমি ওই বিজ্ঞাপনটা এই জায়গায় লিখব। কেমন? এই যে দেখেন বিজ্ঞাপন কোথায়, একটু খুঁজে বাইর করবেন। এই যে বিজ্ঞাপন 2,000 টাকা। এবার এটা লিখবেন, এটা লিখার পরে বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা, এটা যোগ করবেন। কিন্তু এই যে লিখলাম, এবার তার সাথে আমি যোগ করব বিনামূল্যে পণ্য বিতরণ। পণ্য বিতরণ করলে বিজ্ঞাপনের পরিমাণ কিন্তু বাড়ে। যেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ করছি আমার বিজ্ঞাপনের পরিমাণ বৃদ্ধি পাইছে, এই জন্য এটা আমি যোগ করলাম। এই 3,000 টাকা হচ্ছে আমার মোট বিজ্ঞাপন।
এবার সমন্বয়ে এই জায়গায় আরো একটা কথা কিন্তু বলছে, সেটা কি? এই যে দেখেন সমন্বয়ে বলছে মোট বিজ্ঞাপন খরচের, মানে টোটাল যে বিজ্ঞাপনের টাকাটা আসছে ওই মোট বিজ্ঞাপন খরচের 3/2 বিলম্বিত করো। 3/2, এটার মানে কি? এই যে দেখেন, এটার মানে হচ্ছে এই যে 3/2, মানে এই টাকাটাকে 3 ভাগ করো। এই যে এই টাকাটাকে 3 ভাগ করো। 3 ভাগ করলে প্রত্যেক ভাগে কত আসে? 1000। এই 1000 টাকা প্রত্যেক ভাগে, তো 3/2 বিলম্বিত করতে বলছে। বিলম্বিত ভাই, বিলম্বিত মানে কি? বিলম্বিত মানে হচ্ছে বিজ্ঞাপনের যে টাকাটা ভবিষ্যতে ব্যবহার করব আমি, তাহলে 3/2 ভবিষ্যতে ব্যবহার করব, তাহলে বর্তমানে ব্যবহার হবে কয় ভাগ? 1 ভাগ। তাহলে এই যে দেখো, বর্তমানে যেটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে অবলোপন, কারণ ওইটা খরচ হয়ে যাবে। এই যে অবলোপন, তাহলে অবলোপন লিখে এই জায়গায় আমি 1000 বাদ দিব। বাদ দিলে আমার এই জায়গায় থাকবে কয় হাজার? 2000। এই 2000 হচ্ছে আমার বিলম্বিত বিজ্ঞাপন। এই যে এই 2000 টাকা হচ্ছে আমার বিলম্বিত বিজ্ঞাপন। এই 2000 টাকা আমি ভবিষ্যতে ব্যবহার করব। আর এই বিলম্বিত বিজ্ঞাপন আমাদের জন্য কি সম্পদ জানো? এটা আমাদের জন্য অলিক সম্পদ। এই যে দেখো, টোটাল বিজ্ঞাপন ছিল 3000 টাকা। এই 3000 টাকার মধ্যে 1000 টাকা আমার জন্য ব্যয় হয়েছে, মানে অবলোপন ব্যবহার করছি। আর 2000 টাকা ভবিষ্যতের জন্য রেখে দিছি। বিজ্ঞাপনের যে টাকাটা ভবিষ্যতের জন্য রাখবো ওইটাকে বিলম্বিত বিজ্ঞাপন বলি। আর বিলম্বিত বিজ্ঞাপন এটা আমাদের জন্য অলিক সম্পদ, অসমন্বিত ব্যয়। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো, চুপ থাকবে না, বলতে হবে। বলো বুঝতে পারছো কিনা? একটু আমাকে জানাবো বুঝতে পারছো কিনা। বলো বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো প্লিজ। দ্রুত কমেন্ট করবা, দ্রুত কমেন্ট করে আমাকে জানাবা যে বুঝতে পারছো নাকি পারো নাই। ওকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। এবার আসো খ নাম্বার প্রশ্নটা। খ নাম্বার প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি, আসেন। খ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো, শুধু মোট মুনাফা। আসেন, মোট মুনাফা কিভাবে বাইর করতে হয়? মোট মুনাফা বাইর করার জন্য আমি একটা সূত্র কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়েছি। সেটা হচ্ছে মোট মুনাফা বাইর করার জন্য যে সূত্রটা, সেটা হচ্ছে আমাদের এডমিনের পূজা চলতেছে, যার জন্য সে অনেক কিছু উত্তর দিতে পারতেছে না। এজন্য আমি মাঝখানে মাঝখানে একটু স্টুডেন্টের কথার উত্তরটা দিচ্ছি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, তোমরা কিছু মনে করিও না। আচ্ছা, এখন আসো আমরা মোট মুনাফা বাইর করব। তো মোট মুনাফা আমরা কিভাবে বাইর করব? আমরা জানি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। কি বাদ দিতে হয়? বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা একটা ছক তৈরি করে নিলাম। ওকে, ছকটা হচ্ছে কি? বিবরণ টাকা টাকা। এবার আমরা ছকটা ফিল আপ করে নিব। কেমন? বিবরণ টাকা টাকা টাকা। তাহলে আমরা বাইর করব কি? মোট মুনাফা। আচ্ছা ভাই, মোট মুনাফা বাইর করে কি সহজ? অবশ্যই সহজ। তাহলে মোট মুনাফা কিভাবে বাইর করতে হবে? মোট মুনাফা বাইর করতে হবে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের দেখো, মোট মুনাফা থেকে আমরা মোট মুনাফাটা কিভাবে বাইর করব? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। তাহলে চলো প্রথমে আমরা নিট বিক্রয় ব্যয় করি। নিট বিক্রয় ব্যয় করব কিভাবে? এই যে বিক্রয় খোঁজো আছে কিনা, এই যে বিক্রয় 1,44,000 টাকা। এবার বিক্রয় থেকে আমরা ফেরত বাদ দিব। এই অঙ্কে কি ফেরত দেওয়া আছে? রেওয়া মিলে দেওয়া নাই। সমন্বয়ে বিক্রয়ের সাথে যোগ বিয়োগ হওয়ার মতন কোনো কিছু নাই। তাহলে আমরা লিখবো বিক্রয় 1,44,000 টাকা। কেমন?
এই যে দেখো এই জায়গায় এই 95,000 এই টাকাটা একটু আমার কথা ছিল, সমান সমানে থাকবে আর কি। আচ্ছা, বিক্রয় 1,44,000 টাকা আমরা লিখবো। $1,44,000 টাকা। যেহেতু কোনো কিছু যোগ বিয়োগ হবে না, তাই টাকাটা আমরা কি করলাম, লাস্টের কলামে লিখে ফেললাম। এবার এই টাকা থেকে আমি বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। কি বাদ দিব? বিক্রিত পণ্যের ব্যয়। কেমন? এই যে দেখো বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে প্রথমে আসবে প্রারম্ভিক মজুদ। বলতো প্রারম্ভিক মজুদ কয় টাকা? প্রারম্ভিক মজুদ পণ্য কয় টাকা বলো? তারপরে আসবে ক্রয়। প্রারম্ভিক মজুদ আসবে, তারপরে আসবে ক্রয়। এবার আসো প্রারম্ভিক মজুদ কয় টাকা। এই যে দেখো প্রারম্ভিক মজুদ খুঁজে বাইর করতে হবে। এই যে প্রারম্ভিক মজুদ পণ্য 50,000 টাকা, ক্রয় 95,000 টাকা। কেমন? এই যে ওকে। এবার ক্রয়ের টাকাটা প্রথম করে লিখতে হবে, কারণ ক্রয় থেকে কিন্তু বাদ যাবে ওই যে বিনামূল্যে পণ্য বিতরণ করছি, ওইটা কিন্তু বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ বিনামূল্যে পণ্য বিতরণ করলে ক্রয়ের পরিমাণ কিন্তু কমে যায়। তাহলে এই যে দেখো, আর ক্রয় থেকে কোনো কিছু যোগ বিয়োগ করা নেই, এই জন্য আমি বসিয়ে দিলাম। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে পারো, যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে পারো। তারপরে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি বসবে? মজুরি বসবে। এই যে মজুরি 5,000 টাকা। আবার সমন্বয় বলছে মজুরি খরচ বকেয়া আছে 1,000 টাকা। তাহলে বকেয়াটা কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে, রাইট? তাহলে আমরা এই জায়গায় লিখবো মজুরি। মজুরি 5,000 টাকা। তার সাথে আমাদেরকে যোগ করতে হবে বকেয়া 1,000 টাকা। তাহলে কত আসবে? 6,000 টাকা। এবার দেখো এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে বসার মতন আর কোনো এন্ট্রি আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন পরিবহন বা আন্তঃপরিবহন, ডক চার্জ, শুল্ক, জাহাজ ভাড়া কোনো কিছুই কিন্তু নাই। তখন আমরা কি করব? এই সবগুলো যোগ করে দিব। যোগ করলে হবে কত? 1,50,000 টাকা। এবার তার থেকে আমরা বাদ দিব কি? সমাপনী মজুদ। কি বাদ দিব? সমাপনী মজুদ। সমাপনী মজুদ ওই যে প্রথমে পড়ছিলাম 20,000 টাকা, এটা আমরা বাদ দিব। তাহলে বাদ দিলে থাকবে কত? 1,30,000 টাকা। এবার এই 1,30,000 টাকা আমি কার থেকে বাদ দিব? এই যে নিট বিক্রয় থেকে বাদ দিব। তাহলে আমার থাকবে কত? 14,000 টাকা। এই 14,000 টাকা হচ্ছে আমার জন্য মোট মুনাফা। এই 14,000 টাকা হচ্ছে আমার জন্য কি? মোট মুনাফা। এই 14,000 টাকা আমার জন্য কি? মোট মুনাফা। বলো মোট মুনাফাটা বুঝতে পারছো কিনা? বলো মোট মুনাফা বুঝতে পারছো কিনা? বলো। বলো বুঝতে পারছো? বলো একটু আমাকে কমেন্ট করে জানাবা যে স্যার আমি বুঝতে পারছি নাকি পারি নাই, কি আসে বিষয় সেটা আমাকে একটু কমেন্ট করবা প্লিজ প্লিজ। বলেন বলেন বলেন, বুঝতে পারছেন কিনা? কথা বলতে হবে। এই যে চুপ করে থাকাটা তো কেমন না? ওকে, এবার আসেন আমরা চলে যাই এর পরের প্রশ্নটাতে। 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। মোট সম্পদ সেম জিনিস, আবার মোট সম্পদ আমাদের কাছে বাইর করতে বলছে। তাহলে আসেন আমরা মোট সম্পদটা বাহির করি। কেমন? ওকে ফাইন। প্রথমে আমরা একটা ছক তৈরি করে নিব। কি তৈরি করে নিব? ছক। ওকে, এবার এই জায়গায় লিখব বিবরণ। টাকা
টাকা। এবার ঘরটা ফিল আপ করবো কেমন? আচ্ছা দেখেন, বিবরণ টাকা টাকা টাকা। তাহলে আমরা আবার সেম এই জায়গায় একটা হেডলাইন করব, মোট সম্পদ। এই মোট সম্পদের ভিতরে প্রথমে আসবে চলতি সম্পদ। দেখেন এই মোট সম্পদের ভিতরে প্রথমে আসবে কি? চলতি সম্পদ। আলিফ, স্থায়ী দায় বলতে কোনো দায় নেই, দায় কখনো স্থায়ী হয় না, দায় কখনো স্থায়ী হইতে পারে না। হ্যাঁ, দায় চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়। এবার দেখো প্রাপ্য হিসাব, এটা আমাদের জন্য চলতি সম্পদ ৮,০০০ টাকা। প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য চলতি সম্পদ ৮,০০০ টাকা। আমরা লিখে ফেলবো কেমন? ওকে ফাইন, একটু খেয়াল করবা। ওকে, তাহলে আমরা লিখি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কয় হাজার টাকা? ৮,০০০ টাকা। এটা চলতি সম্পদ আমি লিখে ফেললাম। তারপরে আর চলতি সম্পদের ঘরে কি কি আসবে? নগদ তহবিল ৬,০০০ টাকা, এটাও আমার জন্য চলতি সম্পদ। ওকে ফাইন। সমাপনী মজুদ, এটাও আমার জন্য চলতি সম্পদ, লিখে ফেলেন। নগদ তহবিল ৬,০০০ টাকা, সমাপনী মজুদ ২০,০০০ টাকা। তারপরে আসো আর দেখি কি আছে চলতি সম্পদে বসার মতন, খুঁজো। হ্যাঁ, এই যে বিনিয়োগের সুদ, এইটা কিন্তু চলতি সম্পদে বসবে। বিনিয়োগের সুদ বলে স্যার আপনি বুঝলেন কিভাবে বিনিয়োগের সুদ? দেখো বিনিয়োগের সাথে কিন্তু পার্সেন্ট আছে। হ্যাঁ, দেখো এই জায়গায় বিনিয়োগের সাথে কিন্তু পার্সেন্ট আছে। এই যে দেখো বিনিয়োগ কত? ৬০,০০০ টাকা। কয় পার্সেন্ট? ১০%। বিনিয়োগটা আমরা করছি কত তারিখে? এই যে ৭-৭-এর ১ তারিখে, তার মানে ৭ মাস থেকে সুদ পাবো। ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ৬ মাসের। তাহলে এই যে দেখেন ৬০,০০০, আগে পার্সেন্টটা ধরবেন, আসবে কত? ৬। এবার নিব কয় মাসের? ৬ মাসের সুদ। ৬ দিয়ে গুণ, ১২ দিয়ে ভাগ। তাহলে বিনিয়োগের সুদ কয় হাজার টাকা? ৩,০০০ টাকা। এই বিনিয়োগের সুদটা দুই জায়গায় বসবে, একবার হচ্ছে বিশদ আয় বিবরণীতে অন্যান্য আয়ের ভিতরে বসবে, আরেকবার এটা আমাদের জন্য চলতি সম্পদ হিসাবে, চলতি সম্পদ হিসাবে বসবে আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে এই যে দেখেন বিনিয়োগের সুদটা বুঝতে পারছেন কিনা বলেন? বিনিয়োগের সুদটা বুঝতে পারছেন কিনা বলেন? বিনিয়োগের সুদটা বুঝতে পারছেন কিনা বলেন? বিনিয়োগের সুদটা বুঝতে পারছেন কিনা একটু দ্রুত কমেন্ট করে বলেন। বিনিয়োগের সুদ কি বুঝতে পারছেন? যেহেতু বিনিয়োগের সাথে পার্সেন্ট আছে তাই তার উপরে সুদ ধরতে হবে। আর এই সুদটা কি থাকবে? বকেয়া থাকবে। কেমন? এটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি এই জিনিসগুলো মাথায় না রাখো তাহলে বাবারে আর্থিক বিবরণী তোমার দ্বারা সম্ভব না। বলে স্যার কেন রাখতে পারবো না? অবশ্যই রাখতে পারবা, তোমাকে প্র্যাকটিস করতে হবে, নোটগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, বাসায় যদি না পড়ো তাহলে তো সম্ভব না। ওকে, তাহলে আমরা বিনিয়োগের বকেয়া সুদ পেয়ে গেছি কয় হাজার? ৩,০০০ টাকা নাকি? তাহলে আমরা এটা লিখে ফেলি, আসেন। তাহলে আমরা এই জায়গায় লিখবো বকেয়া বিনিয়োগের সুদ, অথবা বকেয়া সুদ লিখতে পারো। ৳৩,০০০ টাকা। তারপরে আমরা দেখবো আর চলতি সম্পদ হিসাবে কি কি আছে, খুঁজো। আর চলতি সম্পদ হিসাবে কোনো সম্পদ নাই, চলতি সম্পদ হিসাবে কোনো সম্পদ নাই। তাহলে চলতি সম্পদটা যোগ করে ফেলো, চলতি সম্পদের টাকাটা যোগ করো। কত? ৮-৬-১৪, ১৪ আর ২০ কত? ৩৪, ৩ ৩৭,০০০ টাকা। আচ্ছা, চলতি সম্পদের পরে আমরা লিখবো দীর্ঘমেয়াদী সম্পদ।
চলতি সম্পদের পরে আমরা লিখব দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী সম্পদ একটা, সেটা হচ্ছে বিনিয়োগ। ওই যে 10% বিনিয়োগ, এই বিনিয়োগ এটা কিন্তু দীর্ঘমেয়াদী সম্পদ। বলে স্যার তার উপরে যে সুদ ধরছি ওইটার কি করবো? এই জায়গায় ওইটার কিচ্ছু করতে হবে না, শুধু 10% বিনিয়োগ লিখে টাকাটা সরাসরি তুমি এইগুলো লিখে দিবা, শেষ। এই যে তারপরে বসবে স্থায়ী সম্পদ, তারপরে বসবে কি? স্থায়ী সম্পদ। তাহলে চলেন স্থায়ী সম্পদটা আমরা একটু লিখি। আমরা চলতি সম্পদ লিখছি, দীর্ঘমেয়াদী সম্পদ লিখছি, এবার লিখবো আমরা কি সম্পদ? স্থায়ী সম্পদ। ওকে, এবার আমরা এই জায়গায় হেডলাইন করব স্থায়ী সম্পদ। এই অঙ্কে কিন্তু স্থায়ী সম্পদ আছে। এই যে আসেন, সেটা বুঝবেন কিভাবে? এই যে দেখেন যন্ত্রপাতি 70,000 টাকা। আবার এই জায়গায় দেখেন সমন্বয়ের যন্ত্রপাতির উপরে অবশ্যই ধরতে বলছে 10%। ভালো করে বুঝবেন, এই জায়গায় কিন্তু অনেক কথা আছে। যন্ত্রপাতি 70,000 টাকা, এই 70,000 টাকার উপরে যদি আমি 10% অবশ্যই ধরি তাহলে আমার অবশ্যই আসবে 7,000 টাকা। এবং রেও মিলে একটা পুঞ্জীবিত অবশ্যই দেওয়া আছে 7,000 টাকা। তাহলে এই 7,000 আর আমরা যে বাইর করছি 7,000, দুইটা যোগ করে টোটাল কত হয়? 14,000। এই 14,000 টাকা যন্ত্রপাতি থেকে বাদ দিয়ে লিখতে হবে। এই 14,000 টাকা যন্ত্রপাতি থেকে বাদ দিয়ে লিখতে হবে। স্যার ঋণ কি চলতি সম্পদ? আস্তাগফিরুল্লাহ, ঋণ চলতি সম্পদ হয় কেমনে? ঋণ চলতি দায় না, ঋণের সুদ চলতি দায়, কিন্তু ঋণ দীর্ঘমেয়াদী দায়। ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, ঋণ হচ্ছে কি? দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমরা কি করবো? এই যে দেখো, আমরা এই জায়গায় যন্ত্রপাতি কথাটা লিখবো। $70,000 টাকা, তার থেকে আমরা বাদ দিব পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় ওই যে রেও মিলে যেটা দেওয়া আছে সেটা, আর আমরা যে বাহির করছি সেটা, এই দুইটা যোগ করে যে টাকাটা আসবে ওই টাকাটা তুমি এই জায়গায় বাদ দিয়ে দিবে। এই যে তাহলে যেহেতু স্থায়ী সম্পদ একটা আছে তাই আমরা এই জায়গায় লিখে দিলাম স্থায়ী সম্পদ। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? ও আসবাবপত্র আছে, তাহলে আসবাবপত্র থাকলে তো দুইটা লিখতে হবে। দেখি তো, ইয়েস আসবাবপত্র। এই যে আসবাবপত্র 5,000। আসবাবপত্র উপরে কি না? আসবাবপত্র উপরে অবশ্যই ধরতে পারে নাই, শুধু যন্ত্রপাতির অবশ্যই ধরতে বলছে। তাহলে আসবাবপত্র আসবে 5,000। কেমন? তাহলে আমরা এটা একটু কমপ্লিট করি। ওকে, তাহলে আমরা এই জায়গায় লিখবো আসবাবপত্র। আসবাবপত্র 5,000, তাহলে 61,000 টাকা আমার স্থায়ী সম্পদ। বলো বুঝতে পারছো কিনা? এরপরে তোমাকে এই জায়গায় লিখতে হবে অলিক সম্পদ। এই অঙ্কে কিন্তু অলিক সম্পদও আছে। এই অঙ্কে অলিক সম্পদও কিন্তু আছে। অলিক সম্পদ কোনটা আমরা জানি, দেখো বিলম্বিত বিজ্ঞাপন। ওই যে কতে বাইর করছি আমি, বিলম্বিত বিজ্ঞাপন কয় হাজার টাকা? 2,000 টাকা। কয় হাজার টাকা? 2,000 টাকা। এই যে বিলম্বিত বিজ্ঞাপন 2,000 টাকা। এবার আমরা চারটা সম্পদ যোগ করে দিব। এই জায়গায় আছে দুইটা, এই জায়গায় আছে 37,000 আর 60,000। 37,000 আর 60,000 যোগ করো, 37, 60, 97। এবার 97,000 সাথে যোগ করবো আমরা 61 আর 2, 63 যোগ করে দিই একসাথে। কেমন? তাহলে আসবে 1,60,000 টাকা। এটাই হচ্ছে আমার মোট সম্পদ। মোট সম্পদ বলেন তো বুঝতে পারছেন কিনা? মোট সম্পদ বুঝতে পারছেন কিনা বলেন? বলেন তো মোট সম্পদ বুঝতে পারছেন কিনা? আমাকে একটু জানান মোট সম্পদটা বুঝতে পারছেন কিনা? মোট সম্পদটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। ভাই সবাই একটু কমেন্ট করতে হবে প্লিজ, দেখি কারা কারা ক্লাসে আছেন। সবাই সবার জায়গা থেকে, সবাই সবার জায়গা থেকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কেমন?
সবাই সবার জায়গা থেকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সবাই সবার জায়গা থেকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সরি, এই জায়গায় ভুল হয়ে গেছে। আসবাবপত্র 45,000 টাকা। আসবাবপত্র তো 45, আমি 5 লিখে ফেলছি। এই যে দেখেন, এটা ধরতে হবে তো আপনাদেরকে, এটা হবে 45। তাহলে এই জায়গায় আমাদের একটু বেশি হবে। একটু আমরা সংশোধন করে নিচ্ছি। তাহলে কত হয় আমাকে একটু জানাবেন, কত হয় আমাকে একটু জানাবেন। 45 আর 56 নাকি? 45 আর 56, তাহলে হবে 1,01,000। এই জায়গায় হবে 1,01,000। তাহলে এটা হবে 2 লক্ষ। এই যে 2 লক্ষ। ওকে, 2 লক্ষ। বলেন বুঝতে পারছেন কিনা? একটু প্রশ্নের ভিতরে যদি টাকাটা একটু টাইপিং এর কারণে উপর নিচে আছে, তো তোমরা কিন্তু প্রশ্ন তো এরকম থাকবে না। এই যে দেখো, বিজ্ঞাপন মানে 2,000, আসবাবপত্র মানে 45, মজুরি মানে 5। হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে অঙ্কটা করার সময়। ওকে, বলো বুঝতে পারছো কিনা? তো তোমাদেরকে যেটা করতে হবে, বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে তাহলে পারা সম্ভব না। আমি বলবো যে বাসায় প্র্যাকটিস না করলে এই অঙ্ক আসলে এত সহজে আমরা পারবো না। এখন তোমরা জানো তোমরা কতটুকু বুঝছো, একটু কমেন্ট করে যদি জানাও যে স্যার আমরা বুঝতে পারছি, তাহলে তো ভালো। এখন একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো নাকি পারো নাই, বুঝতে পারছো নাকি পারো নাই। সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো নাকি পারো নাই, কোনটা সেটা বলো। দেখি কারা কারা ক্লাস আছো, একটা লাইক দিয়ে জানিয়ে দিবা। ইকরা বুঝতে পারছে, শাহিন হোসেন বুঝতে পারছে, আলিফ স্যার অনিশ্চিত হিসাব দিয়ে একটা শিখেন। জি ইনশাল্লাহ। মির্জা বুঝতে পারছে, আলিফ বুঝতে পারছে, বাকিরা বাকিরা কি বুঝো নাই? তানজিনা বুঝছি, তানজিনা লাগছে বুঝছি, বাকিরা? এমডি মিলন, জি স্যার বুঝতে পারছি। তারপর ইকরা বুঝতে পারছি স্যার। তারপরে বাকিরা কমেন্ট করেন যারা যারা আছেন সবাই। এখন আর্থিক বিবরণী পারতে হলে আসলে আমাদেরকে কি করতে হবে? আর্থিক বিবরণী যদি আমরা পারতে চাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি তুমি আর্থিক বিবরণী পারতে চাও তাহলে তোমাকে ফরম্যাটটা ভালোভাবে পারতে হবে। ফরম্যাট যদি ভালোভাবে না পারো তাহলে আর্থিক বিবরণী কোনো দিনও পারবা না। তুমি যদি ফরম্যাটটা ভালোভাবে না পারো, তুমি আর্থিক বিবরণী কোনো দিনও পারবা না। এই জন্য আমি তোমাকে বলবো ফরম্যাটটা ভালোভাবে শিখতে হবে। কোন ফরম্যাট? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। কেমন? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।